তোমাকে জ্বালাতন করতে আমার বড্ড ভালো লাগছে। প্লিজ রাগ করো না। তুমি যেমন ভাবছো আসলে আমি মোটেও এমন না। আজ জানো কি হয়েছে? আমার সাথে শয়তানগুলো আমাকে কেমন উস্কে চলছে বারবার। কি করি বলো তো? নেলি কোনো উত্তর দিল না, চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু। সারফারাজের বেডরুমের দেয়ালে মায়া চৌধুরী আর সাদাব শাহজাইনের বড় ফ্রেমের ছবি দেখে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। না চাইতেও ইতস্তত করে বলে উঠল, ওনারা সারফারাজের বাবা মা, তাই না? সারফারাজ মাথা ঝাঁকালো। রূপকথা এবার ছবি দুটোর পানে এগিয়ে ভালো করে দেখলো, এরপর শুধালো, আপনি সারফারাজকে চিনেন? সারফারাজ দ্বিধান্বিত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল, জবাব দিল না। কথার প্রসঙ্গ পাল্টাতে রূপকথার ব্যাগ রূপকথার দিকে এগিয়ে বলে উঠল, তোমার ব্যাগ। কম্পিত হাতে ব্যাগখানা নিয়ে রূপকথা নিচু গলায় বলে উঠল, সারফারাজ যদি কখনো এখানে আসে বলবেন রূপকথা এসেছিল তাকে খুঁজতে। ও আমাকে কথা দিয়েছিল ওর ঘুরে বেড়ানো শেষ হলে ফিরে আসবে, কিন্তু আসেনি। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো রূপকথার। সামনে দাঁড়ানো মানুষটার কাছে ভেতরে জমানো সকল দুঃখ উগলে দিতে ইচ্ছা করলো, তাই নিজেকে আটকে না রেখে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এরপর ব্যাগখানা বুকে চেপে ধরে সিক্ত গলায় রূপকথা বলে উঠল, আমি কিছুতেই ওকে ভুলতে পারি না। ও আমার রক্তের কেউ নয়। আমি আমার বাবা মাকে ভুলতে বসেছি প্রায়, কিন্তু সারফারাজকে কোনোভাবেই ভুলতে পারছি না। বুকে প্রচুর যন্ত্রণা হয়, কাউকে বোঝাতে পারি না যে সে কষ্ট। একটা মানুষের পুরো পৃথিবী ঘুরতে ঠিক কতগুলো বছর সময় লাগে আপনি জানেন? রূপকথার বাঁধনহারা কান্না শেল হয়ে বিঁধল সারফারাজের বুকে। তীব্র অপরাধ বোধ আর রূপকথার অশ্রু জল সব কেমন সারফারাজের দিকে আঙ্গুল তুলল। নিজেকে নিষ্ঠুর থেকেও নিষ্ঠুরতম মনে হলো। ভেতরে পশু সত্তা পর্যন্ত আঙ্গুল তুলে ধমকে বলে উঠল, নির্দয় মমতাহীন পশু কোথাকার। রূপকথার অবিরত অশ্রুধারা সহ্য হলো না সারফারাজের। সদ্য ব্যান্ডেজ করা হাতে চোখের রোদ চশমা খুলে বুকের নিচে পড়ে থাকা ছোট রূপকথাকে ছোট্ট বাচ্চার ন্যায় দুই হাতের বাহুতে ধরে উঁচু করে নিজের চোখের সামনে তুলে ভাঙা অস্ফুট গলায় বলে উঠল সারফারাজ, আমার পৃথিবীর শেষ সীমানা তোমাদের এসে সমাপ্তি টেনেছে রূপকথা। আমি বেড়াতে বেড়াতে ক্লান্ত। সারফারাজের পেশিবহুল হাতের উপরে শূন্যে ঝুলে আছে রূপকথা। সারফারাজের বলা শেষ কথাগুলো যেন কানে ভুল শুনল সে। বার কয়েক পলক ঝাপটিয়ে সারফারাজের চোখে চোখ রাখতে বড় বড় চোখ দুটো জলে টইটুম্বর হলো। তাদের লুকানোর বিন্দু পরিমাণ চেষ্টা করলো না রূপকথা। সারফারাজের ঘোলাটে আকাশি চোখ জোড়া গভীরভাবে পরখ করলো রূপকথা। অদ্ভুত চোখ জোড়া আগের মতোই সুন্দর আর গভীর, যেন স্বচ্ছ সমুদ্র। এতদিন বাদে সারফারাজকে ফিরে পেয়ে রূপকথা হু হু করে কেঁদে উঠল। দুই হাতের আজলায় সারফারাজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখশ্রী ভরে নিয়ে ব্যাকুল হয়ে, কেমন আছো তুমি? অনেক বড় হয়ে গেছো। রূপকথার প্রশ্নে কেমন কেঁপে উঠল সারফারাজের প্রশস্ত বুক। সত্যিকারের অর্থে কেমন আছে সে? আদৌ কি এর উত্তর বলা উচিত? আমি ভালো আছি। আদেতেও আমি ভালো আছি। কই, আমি তো ভালো নেই। এভাবে নিঃসঙ্গ একাকিতে কেউ ভালো থাকতে পারে? মনের কথা মনেই মাটি চাপা দিল সারফারাজ। মন সমুদ্রের উত্তাল ঢেউয়ের দলকেও কঠিনভাবে স্থির করল এই নিষ্ঠুর মানব। গলার অ্যাডাম আপেল ক্রমাগত উঠানামা করছে। বিষাদেরা চিৎকার করে কণ্ঠনালী ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু প্রশ্রয় দিল না সারফারাজ। বিষিয়ে ওঠা কম্পিত গলাকে স্বাভাবিক করে প্রতিউত্তর করল, ভালো আছি রূপকথা। সারফারাজের চোখে রূপকথার দৃষ্টি এখনও নিবদ্ধ। লালচে ঠোঁট জোড়া নাড়িয়ে বলা ভালো আছি কথাটা মিথ্যে মনে হলো রূপকথার কাছে। চোখ জোড়া ভিন্ন কথা বলছে, কেমন অসহায়ত্বের ছাপতাতে। কিন্তু ঘাটালো না রূপকথা। তপ্ত শ্বাস ফেলে নিচু হয়ে বিছানার নরম তোষকে রূপকথাকে বসালো সারফারাজ। এরপর নিজে বসলো রূপকথার পায়ের কাছের মেঝেতে, ঠিক 12 বছর আগে যেমনটি বসতো। সারফারাজের সেট করা ঝলমলে চুলে অল্প হাত বুলালো রূপকথা। আবেশে চোখ বুজে ফেললো সারফারাজ। পরক্ষণে নিজের হাত গুটিয়ে রূপকথার কান্না মিশ্রিত হাসলো অল্প, এরপর বলল, এতগুলো বছরে একবারও আমায় দেখতে এলে না। এসেছিলাম যখন তোমার বয়স 8। তখন সামনে এলে না কেন? ভয়ে। কিসের ভয়? ছাড়তেই চাইতে না, আর আমিও চাইনি একজন খুনি ছোঁয়া তোমার উপর পড়ুক। আমি বড্ড অশুভ আর অলক্ষিণে রূপকথা। সারফারাজের এহেন নিষ্ঠুর কথা শুনতে চাইল না রূপকথা। দুই হাতে নিজের কান দুটো চেপে ধরে বলে উঠল, চুপ করো, এসব শুনতে চাই না। তাচ্ছিল্য হাসলো সারফারাজ, কিন্তু প্রতি উত্তর করল না। রূপকথা সারফারাজের হাত দুটো চেপে ধরে নিজের কপালে ছুঁয়ে নীরবে কেঁদে উঠল। উষ্ণ জলধারা সারফারাজের হাত দুটো কেমন জ্বালিয়ে দিচ্ছে, সেই সাথে
পুড়ে খাক হচ্ছে নিষ্ঠুর হৃদয়টাও। এই যন্ত্রণা সয়ে নিতে পারছে না সরফরাজ, তাই সে হাত টেনে সরিয়ে নিতে চাইল, কিন্তু রূপকথা ছাড়ল না। পালাতে চাইছো? সিক্ত গলায় প্রশ্ন করল রূপকথা। রূপকথার প্রশ্নে দৃষ্টি সরিয়ে নিল সরফরাজ। আজ যেন তার মুখের কথাগুলো কেউ বন্দি করে নিয়ে গেছে। চাইতেও একটা টু শব্দ করতে পারছে না। তার প্রতিনিয়ত মনে হচ্ছে গলার মধ্যখানে কেউ শক্ত হাতে চেপে ধরেছে। সে কঠিন হাতের বাঁধন ফসকে একটা শব্দ পর্যন্ত ঠোঁটের আগায় গড়াচ্ছে না। সরফরাজের নীরবতায় রূপকথা আবারও বলে উঠল, কোথায় ছিলে এতদিন? অস্ফুট গলায় সরফরাজ বলল। রাশিয়া। কথাটা পুরোটাই মিথ্যে, কিন্তু সে সত্যি চেপে গেল। সরফরাজের হাত ছেড়ে দিয়ে দুই হাতের কর্পুটে চোখের জল মুছল রূপকথা। এরপর মাথা নিচু করে ধীর গলায় বলতে লাগলো, পাপা ক্যালিফোর্নিয়ার সেই আঙ্কেলের থেকে অনেক খোঁজ করেছে তোমার, কিন্তু তোমাকে পায়নি। আমার প্রতি মুহূর্তে মনে হতো তুমি আমার খুব কাছে কুলে আছো। একদিন ঠিক ফিরে আসবে তুমি। অপেক্ষার ফল মিষ্টি হয়, তাই না? হুম। আবার ফিরে যাবে রাশিয়া? হুম। কবে? খুব দ্রুত। আমাকেও সঙ্গে নেবে? আকুলতা মিশ্রিত অনুরোধ করল রূপকথা। অনুভূতিহীন বুকটা কেমন ভেঙে এলো এবার সরফরাজের। এই আবদারের উত্তর কি? কিছুক্ষণ নীরব থেকে সরফরাজ বলল, ওখানে বড্ড অন্ধকার রূপকথা। অন্ধকারে মানুষটা থাকে, তুমি না অন্ধকারে ভয় পাও? সরফরাজের বোকা উত্তরে কিঞ্চিত শুকনো হাসল রূপকথা। এরপর শুষ্ক ঠোঁট জোড়া জিভের অগ্রভাগে ভিজিয়ে বলল, মনস্টার বলতে কিছুই নেই। আমি এখন বড় হয়ে গেছি সরফরাজ। আমার বয়স এখন 18। ওসব ছেলে ভোলানো কথা বলে আর পালাতে হবে না। পালাতে পারবে না তুমি। রূপকথার বুদ্ধিদীপ্ত উত্তরে ঠোঁট টিপে হাসল সরফরাজ। এরপর রূপকথার পানে তাকিয়ে বলল, আমি তোমার জন্য ক্ষতিকর রূপকথা। আমার সামনে এত এসো না, পরে পস্তাবে। আমি মানুষরূপী শয়তান। আমার ভেতরে কোনো হৃদয় নেই, যা আছে অন্ধকার, দগ্ধ কয়লা আর ছাই। ওই কয়লা আর ছাই আমি পরিষ্কার করতে চাই। পাবে না। বলেই উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর ব্যালকনি দিয়ে বাইরে দৃষ্টি মেলল। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। এলোমেলো বাতাসে জানালা দরজার কার্টেনগুলো হুড়োহুড়ি করে উঠছে। গাছের ডালপালা দুমড়ে মুচড়ে একাকার। অল্প কিছুক্ষণের মধ্যেই খুব ভারী বর্ষণ ঝরবে মনে হচ্ছে। ব্যালকনি থেকে দৃষ্টি সরিয়ে ভারী গলায় সরফরাজ বলল, বাড়ি ফিরে যাও রূপকথা। সরফরাজের কথাটা কেমন কঠিন শোনালো। এভাবে তাকে তাড়িয়ে দিতে চাইছে সরফরাজ, কিন্তু কেন? রূপকথাকে নির্ভর দেখে সরফরাজ আবারও বলল, বৃষ্টি আসবে, বাড়ি ফিরে যাও। তাড়িয়ে দিচ্ছ? ভঙ্গুর গলায় শুধালো রূপকথা। সরফরাজ উত্তর দিল না, শুধু ফাঁকা দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। রূপকথা জেদি মেয়ের মতো বলল, তোমার থেকে কোথাও যাব না আমি। কেন থাকবে আমার কাছে? এভাবে চাইলে একটা ছেলে একটা মেয়ের কাছে থাকতে পারে? মানুষ কি ভাবে বলো? যাই ভাবুক, আমি যাব না। বলেই খাটের উপর শক্ত আসনে বসলো রূপকথা। রূপকথার এহেন পাগলামো কাণ্ডে বাঁকা হাসলো সরফরাজ। তুমি আর ছোট্টটি নও রূপকথা, বাড়ি ফিরে যাও। তবে তুলে এনেছিলে কেন রাস্তা থেকে? ওখানেই ফেলে চলে যেতে। বাবা মায়ের সাথে সাথে আমিও মরে যেতাম। কেন দিলে নতুন করে জীবন? আমি বলেছিলাম আমাকে বাঁচাতে। চিৎকার করে কথাগুলো বলে দুই হাতে মুখ ঢেকে আবারও কেঁদে উঠল রূপকথা। সরফরাজ যেন মহা মুশকিলে পড়ল। এবার উপায় কি তবে? এই মেয়ে তো কিছুই বুঝতে চাইছে না। বড় হয়ে এমন মাথা মোটা হলো কি করে এই মেয়ে? আদৌ এটা রূপকথাই তো নাকি? মনের ভাবনা ফেলে সরফরাজ রূপকথার মাথায় মমতার পরশ বুলিয়ে বলে উঠল, বাড়ি ফিরে যাও রূপকথা। আমার কাছে তুমি আর আগের মতো নিরাপদ নও। সর্বনাশ হয়ে যাবে তোমার। কি সর্বনাশ? কাঁদতে কাঁদতে শুধালো রূপকথা। রূপকথার প্রশ্নে ইতিউতি তাকালো সরফরাজ। ভেতরে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, খুবই খারাপ একটা অনুভূতি। এই বয়সে এই অনুভূতি আসা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু রূপকথাকে জড়িয়ে এমন অনুভূতির শিকার হতে চায় না সে। হাতের কর্পুটে একবার নিজের মুখ মুছে নিল সরফরাজ। এমন শীতল দিনেও কেমন ঘেমে উঠেছে সে। শরীর যেন 440 ভোল্টের ঝটকা লাগছে। এই বুঝি ব্লাস্ট হলো সে, কিন্তু এই বোকা মেয়ে বুঝছে না কেন কিছু। সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দেবো আমি। মেয়েটাকে এমন মাথা মাথা গর্দব বানাতে রেখে গিয়েছিলাম। এত বড় একটা মেয়ে বোকা হলে মানা যায়? ও গড, এই মেয়ে যায় না কেন? সরফরাজের উত্তপ্ত চিন্তা ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে ঝমঝমিয়ে বর্ষণ শুরু হলো। সেই বর্ষণের পানে তাকিয়ে অসহায়ের ন্যায় সরফরাজ বলে উঠল, তবে কি দেশেই ফেসে গেলাম? আকস্মিক বৃষ্টিতে টনক নড়ল নেলির। বোকার মতো বাইরেই দাঁড়িয়েছিল সে। হুট করে বৃষ্টি এসে তাকে কেমন ভিজিয়ে দিল। বৃষ্টির জল একদম সহ্য হয় না তার। মাথায় লাগলে নিউমোনিয়া ধরে যায়। জন্মের পর থেকে এই সমস্যা। এবার কি হবে তবে? উপায়ন্তর না পেয়ে দৌড়ে বাগানের কর্নারে ছাউনিওয়ালা বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো নেলি।
ইতিমধ্যে বেশ খানিক ভিজে গেছে সে। নির্ঘাত জ্বরের চিন্তায় ঠোঁট ভেঙে কান্না এলো তার। জ্বর এলে সবকিছু তিতকুটে লাগে, কিচ্ছু খাওয়া যায় না, কিন্তু সে তো খেতে ভালোবাসে। এভাবে না খেয়ে বিছানায় পড়ে থাকলে কেমন হবে? আগাম চিন্তায় কেমন অস্থির হলো নেলি। দূর থেকে পুরো বিষয় খেয়াল করলো অভিরূপ। কামালের থেকে একটা ছাতা নিয়ে দৌড়ে এলো নেলির কাছে। এরপর বিনয়ের স্বরে বলল, ভেতরে চলো। এবার আর কোনো প্রকার তেরামো করলো না সে। বাধ্য মেয়ের মতো অভিরূপের ছাতার নিচে এসে দাঁড়ালো। অভিরূপ এক হাতে ছাতা আর এক হাতে নেলিকে আগলে ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। সোফায় বসতে বসতে নেলি অভিরূপের উদ্দেশ্যে বলল, একটা টাওয়েল পাওয়া যাবে? আসলে আমার বৃষ্টির পানিতে সমস্যা আছে। অভিরূপ মাথা নাড়িয়ে দৌড়ে চলে গেল দোতলায়। সারফারাজের ঘরের দুয়ার বন্ধ দেখে আর কড়া নাড়ল না। এরপর কামালকে ডেকে একটা গামছার ব্যবস্থা করে নিজেই হাত লাগিয়ে নেলির মাথা মুছে দিল। এই প্রথম নেলির মনে হলো ছেলেটিকে যেমনটি ভেবেছে সে আসলে তেমন নয়। অভিরূপের সিরিয়াস মুখ পানে তাকিয়ে গভীরভাবে অভিরূপকে পর্যবেক্ষণ করলো নেলি। কুচকুচে কালোমণির দুটো চোখ বড্ড অমায়িক, তাতে কেমন মায়া খেলা করছে। শ্যামবর্ণের শরীরটা বড্ড আকর্ষণীয়, লম্বা চওড়া যথেষ্ট, ক্লিন শেপ, গালের শক্ত চোয়ালে কেমন গাম্ভীর্য ভাব হুঙ্কার ছাড়ছে। চেপে রাখা লাল ঠোঁট দুটো যথেষ্ট মোহনীয়। অবশ্যই কোনো ভদ্র ঘরের সন্তান হবে। নেলির ভাবনার মাঝে অভিরূপ স্বাভাবিক নরম গলায় বলে উঠল, চা খাবে? দেয়ালে থাকা ঘড়িতে নজর বুলালো নেলি। দুপুর প্রায় 2টোর কাছাকাছি। খিদেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। প্লেট ভর্তি করে আলু ভর্তা আর গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছে। অবশ্য এমন বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি হলেও মন্দ হয় না। কিন্তু এই লোক ভাত অফার না করে চা অফার করেছে কেন? খালি পেটে কেউ চা খায়? নেলির উত্তরের আশায় অভিরূপ ভ্রু চেয়ে নেলির পানে তাকিয়ে রইল। কিন্তু নেলি উত্তর করবার আগেই পেটের মধ্যে কেমন গড়গড় শব্দ হলো। বাইরে থেকে সেই শব্দ স্পষ্ট শুনতে পেল অভিরূপ। নেলি লজ্জায় পেট চেপে ধরে বোকার ন্যায় হাসতে হাসতে বলে উঠল, রূপকথার অত্যাচারে সকালে সেভাবে খেতে পারিনি, গ্যাস্ট্রিকের প্রবলেম করছে। অভিরূপ এবার হাসলো না, সিরিয়াস দেখালো তাকে। দৌড়ে কিচেনে গিয়ে কামালকে জিজ্ঞাসা করলো। বৃদ্ধ কামাল ইতস্তত করে বলল, দুপুরে মেনু কি আজকে? সরফরাজ তো বাসায় খায় না, তাই সেভাবে কিছু রান্না হয় না। কামালের উত্তরে অভিরূপ কিছুটা হতাশ হলো। আর দেরি না করে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল সে। যাবার আগে নেলিকে বলে গেল, একটু পরে ফিরছি, অপেক্ষা করো। নেলির প্রতি উত্তর করার সময় পেল না। নিজের বাইক হাঁকিয়ে বেরিয়ে গেল অভি। একা ড্রয়িং রুমে চুপটি করে বসে নেলি ভাবতে লাগলো, ওই ডেঞ্জারাস ছেলের সাথে এত সময় এই রূপকথা কি করছে? বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগ আরো কয়েক গুণ বাড়লো। আকাশের ঘন মেঘ আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছে সন্ধ্যার আগেই বৃষ্টি থামবে না। তপ্ত শ্বাস ফেলে বিদেশ থেকে আনা একটা চকলেট রূপকথার দিকে এগিয়ে সারফারাজ বলল, নাও চকলেট খাও। সারফারাজের হাত থেকে চকলেট নিয়ে চুপচাপ বসে রইল রূপকথা। খেলো না। এটা দেখে সারফারাজ বলল, খাচ্ছ না কেন? রূপকথা অভিমানের স্বরে বলল, আগে বলো কোথায় কোথায় ঘুরলে এতগুলো বছর? রূপকথার প্রশ্নে কপাল চাপড়ালো সারফারাজ। এরপর অনেকগুলো দেশের নাম বলল। সেগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় শুনল রূপকথা। সারফারাজের মুখে এতগুলো দেশ ভ্রমণের নাম শুনে ছোট্ট বাচ্চা নিয়ে রূপকথা গদগদ হয়ে জিজ্ঞাসা করলো, আমার জন্য কি এনেছো ওই সব দেশ থেকে? সুফিয়ান চৌধুরীর কাছে পাঠানো প্রত্যেকটা গিফটের কথা চেপে গেল সারফারাজ। সুফিয়ান চৌধুরী নিজে থেকে স্বেচ্ছায় যে রূপকথা থেকে সারফারাজের বিষয়টা গোপন করেছে এটা সারফারাজ খুব করে টের পেয়েছে। যদিও সুফিয়ান চৌধুরীর এহেন নিষ্ঠুর আচরণে মনে বেশ করে কষ্ট পেয়েছে সারফারাজ, তবুও রূপকথার সামনে সুফিয়ানকে প্রশ্নবিদ্ধ করতে চায় না। সারফারাজকে নিশ্চুপ কিছু ভাবতে দেখে রূপকথা বলে উঠল, একটা প্রশ্ন করেছি। রূপকথা চিকন স্বরে নিজেকে ধাতস্থ করলো সারফারাজ। এরপর ইতস্তত করে বলে উঠল, টাকা ছিল না রূপকথা? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ পয়সাওয়ালা মানুষ তুমি। এবার দমে গেল সারফারাজ। মিনমিন করে কিছু একটা বলতে চাইলো সে, কিন্তু তার আগেই দরজায় নেলি কড়া নেড়ে ডেকে উঠল। রূপকথা? নেলির ডাকে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল রূপকথা। এরপর শুধালো, কি চাই? নেলি একবার ভীত চোখে সারফারাজকে দেখে নিয়ে বলে উঠল, আম্মু ফোন করে জানতে চাইছে কখন ফিরবো। নেলির কথায় চট করে রূপকথা বলে উঠল। না বল, আজ ফিরবো না। নেলি বিস্ফোরিত চোখে উত্তেজিত গলায় বলল, কি? চকলেটের প্যাকেট ছিঁড়ে চকলেট খেতে রূপকথা কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে উঠল, যা শুনেছিস তাই ঠিক। আজ সরফরাজদের বাড়িতে আমরা থাকবো। রূপকথার উত্তরে চোখ মুখ কুচকে ফিসফিস করে নেলি বলল, তুই কি 2 বছরের ছোট বাচ্চা? এমন মেয়ে মানুষহীন বাড়িতে এত বড় দামড়া লোকের সাথে রাত কাটাবি? চল বাড়ি চল, আমার খিদে পেয়েছে। রূপকথা দরজা ছেড়ে রুমে এসে সারফারাজের থেকে 2টো চকলেট নিয়ে নেলির হাতে গুজে দিয়ে বলে উঠল, এটা খেতে খেতে বাইরে অপেক্ষা কর।
পরে তোর সাথে দেখা করছি। নেলি কিছু বলার আগে ঠাস করে দরজা আটকে দিল রূপকথা। এরপর পুনরায় সরফরাজের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে সরফরাজের চোখে চোখ রেখে শুধালো, হাবেলিতে গিয়েছিলে? হুম। নিজের ঘরে? না। দেয়ালে কিছু লেখা দেখতে পেয়েছিলে? আমি গিয়েছিলাম হাবেলিতে তোমায় খুঁজতে, তোমার খোঁজে। তোমার ট্রাঙ্ক খুলে পুরনো কাপড় আর তোমার বাবা মায়ের ছবি আমি নিয়ে এসেছি। একটা মসৃণ দেয়ালে নিজের ঠিকানা আর তোমার জন্য একটা মেসেজও লিখে এসেছিলাম বড় বড় করে। কিছুটি দেখতে পাওনি? রূপকথার কথায় সরফরাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রূপকথাকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করলো, কালো কালি দিয়ে কি রূপকথার মেসেজ আর ঠিকানা মুছে দেওয়া হয়েছিল? কে করেছিল এসব? মনের ভাবনা প্রকাশ করলো না সরফরাজ। এরপর হঠাৎই রূপকথা স্বপ্নে বলা কোনো ছেলের কথা মনে পড়লো সরফরাজের। তাই অধীর হয়ে সরফরাজ শুধালো, আচ্ছা, আমার মতো দেখতে বা আমার চোখের মতো চোখওয়ালা কোনো ছেলের সাথে রিসেন্টলি তোমার দেখা হয়েছে? সরফরাজের প্রশ্নে কিছুটা অবাক হলো রূপকথা। এরপর বলল, কেন বলো তো? এমনি জানতে ইচ্ছে হলো। কিছুক্ষণ নীরব থেকে রূপকথা বলল, কেমন দেখতেছে? তোমার মতো চোখ, কিন্তু তোমার থেকে একটু গাঢ়। আর ছেলেটা না খুব অদ্ভুত। মানে? ছেলেটা একটু অদ্ভুত। ছেলেটা আমার সাথে ঢাকায় এসেছে। পাপা নিজে কেবিনের সিট কেটেছে আমার জন্য, কিন্তু হঠাৎই সেই ছেলে কেবিনে হুড়মুড়িয়ে উঠে বলে এটা তার সিট। আর সবচেয়ে অবাক করা বিষয়, তাকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কালো পোশাকধারী কিছু মানুষ বেশ সম্মানের সাথে প্রটেক্ট করে নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় সে বিশেষ কেউ। তাকে দ্বিতীয়বার আমার মেডিকেল কলেজে দেখেছি না। রূপকথার উত্তরে সরফরাজ একটু চিন্তিত হলো। এরপর বলল, আবার দেখা হলে ছবি তুলে রাখবে, আমি তাকে দেখতে চাই। কেন বলো তো? তুমি কি তাকে চেনো? মনে হয়। ঘড়ির কাঁটা তরতর করে সময়ের পর সময় পার করে চলেছে। বৃষ্টি থামার নাম নেই। আকাশ যেন আজ ফুটো হয়ে গেছে। থেকে থেকে গগন কাঁপিয়ে বাজ আছড়ে পড়ছে ধরণীতে। তার সাথে পাল্লা দিয়ে বর্ষণের ধারা। সরফরাজদের বিশাল বসার ঘর থেকে বাইরের খোলামেলা প্রকৃতি বেশ করে উপভোগ করা যায়। যিনি বাড়িটা গড়েছিলেন তিনি নিঃসন্দেহে রুচিশীল আর শৌখিন। বাতাসের তোড়ে সরফরাজদের দেশি বিদেশি দামি দামি ফুলের গাছগুলো হেলে দুলে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ফুটন্ত ফুলগুলো লুটিয়ে যাচ্ছে গাছের তলায়। বাতাসের শক্তির সাথে টিকতে না পেরে লিচু সমেত চিকন ডালগুলো ঘাসের উপর ভেঙে পতিত হলো। নেলি এই দৃশ্যে বেশ মর্মাহত হলো। নিজের বাড়ি হলে এক্ষুনি সেগুলো কুড়িয়ে নিয়ে আয়েশ করে খেতে বসতো। আর এদিকেই একা একা বসে বসে মশা মারতে হচ্ছে তাকে। যেও একটা মানুষ হলো আলাপ করার, সেও ভিজে ভিজে কোথায় যেন চলে গেল। অলস শীতল বর্ষণ মুখর দুপুরে বেশ করে ঘুম পেল নেলির। একটা বিছানা হলে মন্দ হতো না, জম্পেশ একটা ঘুম দেওয়া যেত। নেলির ভাবনার মাঝেই আমজাদ হায়দারের ফোন এলো। ফোনের কর্কশ শব্দে এক প্রকার লাফিয়ে উঠল নেলি। স্ক্রিনে তাকিয়ে বাবার নাম্বার দেখেই ভয়ে ঢোক গিলল। এরপর ফোন কানে তুলে বলল, হ্যাঁ বাবা। আমজাদ হায়দার উদ্বিগ্ন হয়ে শুধালো, কোথায় আটকে গেছিস? আমি যাব তোমাদের আনতে। নেলি চট করে বলে উঠল, না না না, এসো না। আমি রূপকথাকে নিয়ে আমার স্কুল ফ্রেন্ডের মিতার বাড়িতে এসেছি। ওর মা ছাড়তে চাইছে না। আমাদের যেতে দেরি হবে, আবার নাও ফিরতে পারি। রূপকথার নাকি এখানে এসে ভালো লাগছে। মেয়ের প্রতি আমজাদ হায়দারের অগাধ বিশ্বাস। তাছাড়া মেয়েকে ঘরের কোণে চেপে রাখতেও পছন্দ করেন না তিনি। বাবার ঘরে যতদিন আছে পাখা মেলে উড়ুক না। সংসার শিকল ভেঙে মেয়েরা কি আর দূর আকাশে ডানা মেলতে পারে? আমজাদ হায়দার আর কথা বাড়ালেন না, ফোন রেখে দিলেন। আমজাদ হায়দার ফোন কাটতেই ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল নেলি। এরপর আবার বাইরের দৃশ্যে মনোযোগী হলো। রেস্টুরেন্ট থেকে কয়েক পদের খাবার নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইক চালিয়ে ফিরে এলো অভিরূপ। বাড়ির আঙিনায় ঢুকতেই কতগুলো ডাল ভেঙে পড়ে যাওয়া লিচু তার নজরে এলো। দ্রুত পায়ে সেগুলোর নিকট গিয়ে দুই হাতে কুড়িয়ে দৌড়ে ঘরে ফিরে এলো। পুরোটা দৃশ্য নেলির নজরে বন্দী হলো। হুট করে অভিরূপ ছেলেটার প্রতি অনন্য এক ভালো লাগা কাজ করলো তার। অভিরূপ ঘরে এসে কামালের উদ্দেশ্যে হাঁক ছাড়লো। কামাল দৌড়ে এসে ভিজে জুবুথুবু হওয়া অভিরূপকে দেখে বলে উঠল, তাড়াতাড়ি গোসল সেরে পোশাক পাল্টে নাও, আমি খাবার সার্ভ করছি। অগত্যা অভিরূপ দৌড়ে দোতলা সরফরাজের ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। সরফরাজ এগিয়ে দরজা খুলে অভিরূপকে এমন অবস্থায় দেখে কিছুক্ষণ নীরব রইল। এরপর শুধালো, বেজেছিস কেন? চুল ঝাড়তে ঝাড়তে অভিরূপ বলল, বাসায় মেহমান এসেছে, সেই হুঁশ আছে তো? কটা বাজে ঘড়িতে?
অভিরূপের কথায় দেয়াল ঘড়িতে নজর দিল সারফারাজ। প্রায় 3টার কাছাকাছি। সারফারাজ প্রত্যুত্তর করবার আগেই অভিরূপ বলল, টাওয়েল, টি শার্ট আর ট্রাউজার দে প্লিজ, খুব ঠান্ডা লাগছে। সারফারাজ দ্রুত হাতে কাবার্ড খুলে একটা ডার্ক নেভি ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার এগিয়ে দিল অভিরূপের পানে। এরপর বলল, পোশাক পাল্টে এখানে আয়, কথা আছে। অভিরূপ চলে যেতে রূপকথা সারফারাজের পানে তাকিয়ে বলল, কটা প্রেম করলে এ পর্যন্ত? প্রেমের কথা শুনে খুকখুক করে কেসে উঠল সারফারাজ। তার মতো অমানুষের সাথে প্রেম করে বেঘরে প্রাণ হারাতে কে চাইবে? আর এসব প্রেম ভালোবাসা করার অঢেল সময় আছে নাকি তার? প্রেমিকার ঠোঁটে টাস টাস সিলমারা চাইতে নিজের চারিপাশে ঘুরে বেড়ানো অপছন্দের মানুষের জীবনে সিলমারা বেশি আনন্দ, যার কাছে তার আবার কিসের প্রেম প্রীতি? সারফারাজকে নিরুত্তাপ দেখে রূপকথা বলল, বড় হয়ে অনেক সুদর্শন হয়েছ। তোমাকে দেখে আমার কেমন কেমন যেন ফিল হচ্ছে। তুমি বড় হয়ে বেহায় হয়েছ, ভেবেছিলাম বড় হয়ে বুঝদার হবে, কিন্তু তার বদলে মাথা মোটা গাদি হয়েছ। এহেন গাদি মেয়েলোক আমার দু চক্ষের বিষ। যাও, বাড়ি ফিরে যাও। সারফারাজের মুখে আকস্মিক এহেন শব্দ বোমায় স্তম্ভিত হলো রূপকথা। মনে হচ্ছে তার কান ভুল শুনল, তাই পুনরায় শুধালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।